আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এই পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। লেবাননে গত সোমবার থেকে ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 569 জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ এই তথ্য জানিয়েছেন। নিহতদের মধ্যে 50 জন শিশু, 94 জন নারী ও 4 উদ্ধারকর্মী আছেন বলেও জানিয়েছেন তিনি। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলে লেবাননের 14টি অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের ট্রাকেও হামলা চালিয়েছে তারা। তাদের হামলায় আহত হয়েছেন 1835 জন। 5 শতাধিক মানুষ নিহত ও প্রায় 2000 আহত হওয়া ছাড়াও বাস্তুচ্যুত হয়ে পড়েছেন 16,500 সাধারণ মানুষ। তাদের বেশিরভাগই দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দা। সোমবারের পর মঙ্গলবার এবং বুধবার লেবাননের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গালান্ত জানিয়েছেন, সোমবার লেবাননে 1600 বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়, যেগুলোতে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট এবং ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছিল বলে দাবি করেছেন তিনি। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, বুধবার ভোর 5টা থেকে আবারও হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এছাড়া মঙ্গলবার রাতেও বেশ কিছু হামলা হয়েছে। যুদ্ধবিমান এবং ড্রোন থেকে এসব হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এদিকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় হিজবুল্লাহর একজন কমান্ডার নিহত হয়েছেন। নিহত এই কমান্ডার হিজবুল্লাহর মিসাইল বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তা ছিলেন। গত দুদিন ধরে ইসরায়েলি সামরিক বাহিনীর লেবাননে হামলা ঘিরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে পুরো মাত্রার যুদ্ধ শুরু হয়েছে এবং আশঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবারের হামলার বিষয়ে লেবাননের দুটি নিরাপত্তা সংস্থা রয়টার্সকে বলেছে, বৈরুতের দক্ষিণের শহরতলিতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার ইব্রাহিম কুবাইসি নিহত হয়েছেন। একই হামলায় আরও 6 জনের প্রাণহানি ঘটেছে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে। রাজধানীর ব্যস্ততম ঘোবেরি এলাকায় বিমান হামলায় 5 তলা একটি ভবনের ওপরের তলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লেবাননে প্রবল ইসরায়েলি আগ্রাসনের মুখেও দেশটির ওপর পাল্টা হামলা অব্যাহত রেখেছে প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। মঙ্গলবার তারা উত্তর এবং মধ্য ইসরায়েলে বেশ কিছু স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। হিজবুল্লাহর মিডিয়া উইং জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি নৌবাহিনীর এলিট ফোর্স সায়েদ 13-এর উপর হামলা চালিয়েছে। আতরিত সেনাঘাঁটি অবস্থিত ওই এলিট ফোর্সের দপ্তরটি হাইফা বন্দর থেকে 12 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা এদিন সায়েদ 13 ফোর্সের উপর এক ঝাঁক ড্রোন পাঠিয়ে হামলা চালিয়েছে। ড্রোনগুলো সঠিকভাবে টার্গেটের উপরেই হামলা করেছে। আল মায়াদিনের খবরে বলা হয়, মঙ্গলবারের টার্গেটকৃত সায়েদ 13 ফোর্স ইসরায়েলি বাহিনীর একটি প্রথম সারির এলিট ফোর্স। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ 3টি স্পেশাল ফোর্সের একটি হল এই বাহিনী। ইসরায়েলি অনুসন্ধান এবং অ্যাটাক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বাহিনী। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার প্রথমবারের মতো আতালাল এবং নেভে ইয়াম অঞ্চলে হামলার সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। এবারের যুদ্ধে এই প্রথম ওই দুটি এলাকায় পৌঁছেছে হিজবুল্লাহর রকেট এবং ড্রোন। ভূমধ্যসাগরের উপকূল ঘেঁষে গড়ে ওঠা আতলিদ ঘাঁটিটি হাইফা বন্দর থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে হিজবুল্লাহ হামলা সংগঠনটির শক্তি সম্পর্কে নতুন বার্তা দিচ্ছে। এছাড়াও এদিন আরও অন্তত 20টি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। নতুন করে হিজবুল্লাহর সার্ভিসে যুক্ত হওয়া ফাতি 3 রকেট ছোড়া হয়েছে ইসরায়েলি সেনাঘাঁটি লক্ষ্য করে। পৃথক একটি বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর নর্দার্ন কমান্ডের হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত দাদো সেনাঘাঁটি লক্ষ্য করে 50টি রকেট ছোড়া হয়েছে। এছাড়াও রকেট হামলা করা হয়েছে গেশের হাজিব ইহুদি বসতি লক্ষ্য করে। তারও আগে রশ পিনা ঘাঁটিতে কয়েক ডজন মিসাইল হামলা চালানো হয়। এদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বুধবার সকাল থেকেই মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে লেবানন থেকে মিসাইল হামলা চালানো হয়। তেল আবিব শহর লক্ষ্য করে ছোড়া একটি মিসাইল ভূপাতিত করেছে ইসরায়েলের ডেভিড স্লিং এয়ার ডিফেন্স সিস্টেম। হামলার ফলে তেল আবিব সহ আশেপাশের শহরগুলোতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। প্রকাশিত একটি ভিডিওতে এয়ার ডিফেন্স সিস্টেম থেকে একের পর এক প্রজেক্টাইল ছুটতে দেখা গেছে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে বিশ্ব নেতাদের চাপ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বলেন, যেসব দেশ এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি তাদেরকে আমি এই সংকটময় মুহূর্তে ইতিহাসের সঠিক পক্ষে অবস্থানের আমন্ত্রণ জানাই। আপনারা ফিলিস্তিনকে দেশ হিসেবে স্বীকৃতি দিন। এরদোয়ান আরও বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে এবং ভৌগোলিক অখণ্ডতা অক্ষুণ্ণ রেখে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আর দেরি করা উচিত নয়। বক্তব্যে সংঘাত বন্ধে জাতিসংঘের ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জাতিসংঘ তার মৌলিক দায়িত্ব পালন না করে ক্রমশ একটি অদক্ষ ও অকার্যকর সংগঠনে পরিণত হয়েছে। আর ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা উপত্যকা নারী ও শিশুদের সবচেয়ে বড় কবরস্থানে পরিণত হয়েছে।
টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়, এরদোয়ান এদিন তার বক্তব্যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর কঠোর সমালোচনা করেন। যুদ্ধক্ষেত্রে সাংবাদিক নিহত এবং গণমাধ্যমের অফিস বন্ধ করে দেয়া সত্ত্বেও তারা কেন চুপ করে আছে সেটি জানতে চান তিনি। ইসরায়েলি দখলদারিত্বের সমালোচনা করে এরদোয়ান বলেন, ইসরায়েলি প্রশাসন অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, প্রকাশ্যে একটি জাতির বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে এবং ধীরে ধীরে তাদের জমি দখল করছে। এই দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিরা প্রতিরোধের বৈধ অধিকার চর্চা করছে। গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের ভূমিকার কঠোর সমালোচনা করে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট। নেতানিয়াহুকে তিনি হিটলারের সঙ্গে তুলনা করেছেন অনেকবার। ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবেও আখ্যায়িত করেছেন। মঙ্গলবার জাতিসংঘে দেয়া এক ভাষণে এরদোয়ান বলেন, ৭০ বছর আগে মানবতার জোট যেভাবে হিটলারকে থামিয়েছে, একইভাবে নেতানিয়াহু ও তার খুনি নেটওয়ার্ককেও থামাতে হবে। এরদোয়ান নিরাপত্তা পরিষদকে উদ্দেশ্য করে বলেন, গাজায় শুধু শিশুরাই মারা যাচ্ছে না, জাতিসংঘ সেখানে মারা গেছে। শ্রীলঙ্কায় আগাম সাধারণ নির্বাচনের পথ তৈরি করার লক্ষ্যে দেশটিতে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে। সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজেকে একজন সংস্কারপন্থী হিসেবে উপস্থাপন করেছিলেন দিশানায়কে। প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে পার্লামেন্ট ভেঙে দেবেন। এর মধ্যে দিয়ে সাধারণ নির্বাচনে নিজ নীতির পক্ষে এক নতুন সমর্থন আদায় করতে চান তিনি। বিবিসি জানিয়েছে, ভেঙে দেওয়া ২২৫ সদস্যের পার্লামেন্টে অনুরা কুমারার নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের মাত্র ৩টি আসন ছিল। সরকারি গেজেটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৪ নভেম্বর পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রায় এক বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাত্র ৩% ভোট পেয়েছিলেন অনুরা। এর ৫ বছর পর অনুষ্ঠিত আরেকটি নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে জেতা কোনো রাজনীতিবিদদের জন্যই এক স্মরণীয় ঘটনা। সাম্প্রতিক বছরগুলোতে অনুরা কুমারা দিশানায়কে তার দুর্নীতি বিরোধী ও দারিদ্র্য বিমোচন সহায়ক নীতিতে ক্রমবর্ধমান সমর্থন আদায় করতে সক্ষম হন। এরই ধারাবাহিকতায় শনিবারের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয় তার জোট। ২০২২ সালে ব্যাপক বিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করে পালানোর পর এটিই ছিল দেশে অনুষ্ঠিত প্রথম নির্বাচন। নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরপরই অনুরা বলেছেন, দেশের জনগণ যে দুর্ভোগ পোহাচ্ছেন তা অবসানে কোনো জাদুকরী সমাধান তার কাছে নেই। তবে এই সংকট থেকে উত্তরণে সম্মিলিত প্রচেষ্টা দেখতে চাইবেন তিনি। ক্ষমতাসীন বিজেপির এমএলএ এবং এক ধর্মীয় গুরুর বিচারের দাবিতে মুম্বাই অভিমুখে লং মার্চ করেছেন ভারতের মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। তাদের নেতৃত্ব দিয়েছেন সাবেক এমপি ইমতিয়াজ জলিল এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক দল। সোমবার সন্ধ্যায় কয়েকশো গাড়িতে করে ছত্রপতি সম্ভাজিনগর থেকে রওনা দেন তারা। এসব গাড়িতে থাকা প্রায় ১২,০০০ মুসলিম ওই দিন সন্ধ্যায় মুম্বাই টোল প্লাজায় পৌঁছান বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। তারা বিজেপি এমএলএ নীতেশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের ঘৃণামূলক বক্তব্যের বিচার চাইতে লং মার্চ করেছেন। রামগিরি মহারাজ ইসলাম ধর্ম এবং মহানবীকে নিয়ে কটূক্তি করেছেন। অপরদিকে নীতেশ রানে তাকে আশকারা দিয়েছেন। শ্রীরঙ্গ সম্বোধন সমাবেশ নামের এই লং মার্চ শুরু হয় সম্ভাজিনগরে। এরপর সেখান থেকে সমৃদ্ধি সুপার এক্সপ্রেসওয়েতে কয়েকশো গাড়ি নিয়ে মুম্বাইয়ের দিকে রওনা দেন তারা। পুলিশ জানিয়েছে, মুসলিমদের কর্মসূচির কারণে প্রথমবারের মতো সমৃদ্ধি সুপার এক্সপ্রেসওয়েতে জ্যামের সৃষ্টি হয়। সাবেক এমপি ইমতিয়াজ জলিল জানিয়েছেন, এমএলএ নীতিশ রানে এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে একাধিক এফআইআর দায়ের হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ কারণে তারা লং মার্চ করেছেন। তিনি দুইজনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। মুসলিমদের সঙ্গে বিশাল এই সমাবেশে ছিলেন দলিত ও মারাঠা জনগোষ্ঠীর মানুষও। তবে সমাবেশ মুম্বাইয়ের মূল শহরে ঢুকে পড়লে বিপদ হতে পারে এই আশঙ্কায় প্রবেশ মুখে ব্যারিকেড দেয় পুলিশ। এছাড়া সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর কর্মসূচির নেতৃত্বে থাকা ব্যক্তিরা সরকারি কর্মকর্তাদের কাছে তাদের দাবি দাওয়া তুলে ধরেন। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গ শাখার নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডের জন্য এক বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী বাংলাদেশি সংখ্যা এত বেশি যে তারা রাজ্যের মোট জনসংখ্যার ৩৫%। কিন্তু বাংলাদেশিদের এই অনুপ্রবেশ রুখতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্তে বেড়া নির্মাণ করতে দিচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি। টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার শুভেন্দু ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদে পরিবর্তন যাত্রা নামে এক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে এই বক্তব্য দেন। এ সময় তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করছেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে ৭২টি জায়গা আছে যেখানে মমতার সরকার বিএসএফকে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা বরাবর বেড়া দেওয়ার জন্য জমি দেননি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় মমতা বন্দ্যোপাধ্যায়কে জমি দেওয়ার অনুরোধ করলেও তিনি দেননি। শুধু ভোট ব্যাংক এবং তোষণের রাজনীতির জন্যই তিনি এই জমি দিচ্ছেন না। বিজেপির এই নেতা বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বেড়াহীন এলাকা দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে এবং রাজ্যে তাদের জনসংখ্যা ৩৫% পৌঁছেছে। অনুপ্রবেশকারীদের হাত থেকে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য ডাবল ইঞ্জিন সরকার প্রয়োজন। অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডের হিন্দু সমাজ এবং উপজাতিদের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মূলত বিজেপি নেতারা একই সময়ে কেন্দ্র ও রাজ্যে সমান্তরালে নিজ দলকে ক্ষমতায় থাকা বোঝাতে এই ডাবল ইঞ্জিন শব্দটি ব্যবহার করেন। এই সময় তিনি ঝাড়খণ্ডে বাংলাভাষীদের প্রতি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।